স্বাগত বিরতিহীন সংবাদ দুপুরে, সাথে আছি সাফাত বিন ফরিদ। আমি আছি আতিফ আঞ্জুমান। শুরুতেই জানিয়ে দেব শিরোনামগুলো। দেশে আরও 3 দিন বেড়েছে হিট অ্যালার্ট। আগামী 5 দিন বৃষ্টির সম্ভাবনা নেই, বৃষ্টির জন্য দেশ জুড়ে প্রার্থনা। রোহিঙ্গা প্রত্যাবাসনে আসিয়ানের জোরালো ভূমিকা চান প্রধানমন্ত্রী, যুদ্ধ বন্ধে বিশ্ব নেতাদের পদক্ষেপের আহ্বান। উপজেলা নির্বাচন ব্যর্থ হলে 7 জানুয়ারির ভোটে প্রতিষ্ঠিত গণতন্ত্র ব্যাহত হবে, মন্তব্য প্রধান নির্বাচন কমিশনারের। কাপ্তাই সড়ক অবরোধ করে চুয়েট শিক্ষার্থীদের 4র্থ দিনের বিক্ষোভ, দুর্ঘটনায় সহপাঠীর মৃত্যুর ক্ষতিপূরণ দাবি। বেনজিরের সম্পদ অনুসন্ধানে আর্থিক গোয়েন্দা সহ 8 সংস্থাকে দুদকের চিঠি, পরিবারকেও জিজ্ঞাসাবাদের সিদ্ধান্ত। শিরোনাম শুনছিলেন, এবার বিস্তারিত। রাজধানী সহ সারা দেশে চলমান হিট অ্যালার্ট আরও 3 দিন বাড়ানো হয়েছে। মাঝারি থেকে তীব্র তাপপ্রবাহ বয়ে যাওয়ায় এই সতর্কতা আরও বাড়ার শঙ্কা রয়েছে। আগামী 5 দিন বৃষ্টির কোনো সুখবর দিতে পারছে না আবহাওয়া অফিস। সেই সাথে মে মাসেও দাবদাহের রয়েছে পূর্বাভাস। বৈশাখের শুরু থেকেই রুদ্ররূপে প্রকৃতি, তীব্র খরতাপে পড়ছে সারা দেশ। তাপমাত্রা ওঠানামা করছে 38 থেকে 42 ডিগ্রি সেলসিয়াসে। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে প্রখর রোদের কারণে বাড়তে থাকে গরমের তীব্রতা। প্রচণ্ড গরমের অস্বস্তি ঘরে বাইরে। সবচেয়ে বেশি বিপাকে খেটে খাওয়া শ্রমজীবী মানুষ। গরম মানে অনেক কষ্ট হচ্ছে ভাই, ঠিক আছে। এই যে রোদ, ঠিক আছে, এ দিয়া মানে চলা অসম্ভব। শরীরে প্রচুর ঘাম হচ্ছে, অল্প সময়ের মধ্যেই একেবারে শরীর দুর্বল হয়ে যাচ্ছে। চলাতে খুব কষ্ট, বুঝছেন। গরমে কতজন তো মারাও যাচ্ছে, আমাদের দিক থেকে কেউ তাকায় না। এপ্রিলেই 3য় দফায় দেশ জুড়ে দেয়া হলো হিট অ্যালার্ট। আপাতত রোববার পর্যন্ত জারি করা হলেও আরও বাড়তে পারে সতর্কতার সময়। আবহাওয়া অধিদপ্তর বলছে, বাতাসে জলীয় বাষ্প বেশি থাকায় গরম অনুভূত হচ্ছে তাপমাত্রার চেয়েও বেশি। যেহেতু তাপপ্রবাহ চলছে সারা দেশে, সেটা হয়তো বা তীব্র আকারও ধারণ করতে পারে। আপাতত সেটা তীব্র অবস্থায় আছে, অথবা অতি তীব্র হতে পারে যদি তাপমাত্রা 42 বা তার বেশি হয়। তা আমাদের তাপপ্রবাহ যেটা চলছে 43-এর কাছাকাছি তাপমাত্রা চলে আসতে পারে, বিশেষ করে রংপুর কিংবা রাজশাহী কিংবা আমাদের খুলনা ডিভিশনের দিকে। আগামী 5 দিন সারা দেশে ভারী বৃষ্টির সম্ভাবনা নেই। সিলেট ও চট্টগ্রামে হালকা বৃষ্টি হতে পারে, তবে গরম কমার সম্ভাবনা নেই। 1 থেকে 2 দিন স্বস্তি হতে পারে যদি এরকম স্কোয়াল লাইন থেকে বড় মানের একটা বৃষ্টি হয়। তা আগামী 5 দিনও যদি আমি বলি, সেরকম সম্ভাবনাটা খুবই কম। স্থানীয়ভাবে যদি কিছু বৃষ্টি হয়, সেটা সামান্য প্রভাব পড়তে পারে, দীর্ঘমেয়াদী কেমন একটা প্রভাবের সম্ভাবনা নেই। গাছপালা ও বন উজাড় এবং জলবায়ু পরিবর্তনের কারণে বিরূপ আবহাওয়ার কবলে পড়তে হচ্ছে বলছেন আবহাওয়াবিদরা। নুরসেলিনা শিউলি, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। এদিকে তীব্র তাপদাহ থেকে রক্ষা পেতে বৃষ্টির জন্য দেশের বিভিন্ন স্থানে নামাজ আদায় করেছেন মুসল্লিরা। প্রাকৃতিক দুর্যোগ থেকে মুক্তি ও জাতির কল্যাণে করা হয় প্রার্থনা। চট্টগ্রাম নগরের জমিয়তুল ফালাহ জাতীয় মসজিদ চত্বরে বিশেষ নামাজ অনুষ্ঠিত হয়। রাজশাহীর তেরো খাদিয়ায় শহীদ AHM কামারুজ্জামান বিভাগীয় স্টেডিয়ামে নামাজে অংশ নিয়ে শত শত মুসল্লি বৃষ্টির জন্য দোয়া করেন। চাঁপাইনবাবগঞ্জে বৃষ্টির জন্য 3টি জায়গায় ইস্তিসকার নামাজ আদায় করা হয়। তাপদাহের দুর্ভোগ থেকে স্বস্তি পেতে মেহেরপুরে 2 রাকাত নামাজ আদায় করেন মুসল্লিরা। তীব্র গরম থেকে মুক্তি পেতে আল্লাহর কাছে প্রার্থনা করে নামাজ আদায় করা হয় বরিশালে। এছাড়াও নামাজ ও বিশেষ দোয়া হয়েছে মানিকগঞ্জ, মুন্সিগঞ্জ, শরীয়তপুর, মাদারীপুর, রাজবাড়ী, বাগেরহাট, পটুয়াখালী, ঝালকাঠি, ভোলা, গোপালগঞ্জ, পাবনা, নাটোর, দিনাজপুর, নেত্রকোনা, চাঁদপুর, লক্ষ্মীপুর সহ দেশের বিভিন্ন জেলায়। গাছপালা সবই শুকিয়ে যাচ্ছেন, সে কারণে আমরা ধর্মপ্রাণ মুসল্লি ছোট বড় সকলে আলেম-ওলামা সহ আল্লাহর কাছে ফরিয়াদ করেছি। তার কাছে আমরা প্রার্থনা করলাম যে আল্লাহ আমাদের মেঘ দাও, তোমার রহমতের বৃষ্টি দাও, যাতে করে মানুষ সহ সমস্ত প্রাণীকুল শান্তি পায়, স্বস্তি পায়। 20 দিনেরও বেশি সময় ধরে তীব্র পানি সংকটে রাজধানীর মোহাম্মদপুর, ভাসানটেক, আগারগাঁও, মিরপুর সহ বিভিন্ন এলাকার বাসিন্দারা ওয়াসা সহ স্থানীয় জনপ্রতিনিধিদের কাছে বারবার ধর্ণা দিয়েও মেলেনি সমাধান।
এ বিষয়ে বিস্তারিত জানাতে রাজধানীর আগারগাঁও থেকে আমাদের সাথে যোগ দিচ্ছেন সহকর্মী বুদ্ধদেব কুণ্ডু। বুদ্ধদেব, রাজধানীর বিভিন্ন এলাকায় যে পানির সংকট, ওয়াসা কি বলছে এ বিষয়ে? গতকাল থেকে মোহাম্মদপুর, মিরপুর এবং আজকে ভাসানটেক এবং এখন আছি আগারগাঁতে। আমি আগারগাঁয়ে ছয়তলা গার্মেন্টসের সামনে আছি। ছয়তলা গার্মেন্টস থেকে মসজিদের যে গলিটা, অর্থাৎ এখানে 4 থেকে 500 পরিবারের বসবাস এবং গত 2 মাস ধরে তারা পানির সমস্যায় ভুগছে। কিন্তু গত 20 দিন অর্থাৎ ঈদের কয়েকদিন আগে থেকেই তারা তীব্র পানি সংকটে এবং দিনে যে একবার ওয়াসা থেকে পানি সরবরাহ করা সেটাও এখানে দেওয়া হচ্ছে না। আমাদের যখন আমরা ইন্ডিপেন্ডেন্টের গাড়ি নিয়ে আসলাম তারপর থেকেই কিন্তু এলাকাবাসী এখানে জড়ো হয়েছে এবং তারা বিভিন্ন দাবি জানাচ্ছে, তারা বিভিন্ন অভিযোগ জানাচ্ছে। ওয়াসার থেকে তারা প্রায় প্রতিদিন 1 গাড়ি 2 গাড়ি করে তারা এখানে পানি কিনছেন, যেটা 300 থেকে 400 টাকা নির্ধারিত এবং তাদেরকে কিন্তু বকশিশ দিতে হচ্ছে। অর্থাৎ প্রতি গাড়িতে শুধু গাড়ি যে নির্দিষ্ট টাকা সেটাই নয়, তার সঙ্গে 200 টাকা, কোনো কোনো সময় 300 টাকা বকশিশ দিতে হচ্ছে। এখানকার যে লাইনম্যানরা আছে তাদেরকে বিভিন্ন সময় গাড়ি ডাকলেও পাওয়া যাচ্ছে না, সেই লাইনম্যানদেরকে বিভিন্ন সময় বকশিশ দিতে হচ্ছে বলে অভিযোগ করেছেন এলাকাবাসী। একটি জিনিস আমি আপনাকে বলতে চাই যে এখানে পানির ট্যাঙ্কি যে পশ্চিম আগারগাঁয়ে অবস্থিত, এটা 548টি পরিবার এখানে ওয়াসার বিল নেয়। এছাড়াও কিন্তু যে অন্য পরিবারগুলো আছে তারা পানি পাচ্ছে না। এখানে ওয়াসার ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে আমরা কথা বলেছি, তারা বলছেন যে এই পশ্চিম আগারগাঁটা এখন জনবহুল একটি এলাকা এবং আগের যে একটি পানির ট্যাঙ্কি, সেই একটি পানির ট্যাঙ্কির মাধ্যমে তাদের বিপুল পরিমাণ যে এখানে যারা বসবাসরতরা রয়েছে তাদেরকে সেই একটি পানির ট্যাঙ্কির মাধ্যমে পানি সরবরাহ করা সম্ভব হচ্ছে না এবং তারা অন্য একটি পানির ট্যাঙ্কি যেন বসানো যায় সেই চেষ্টা করছে। এবং আপনি আগারগাঁও এলাকার কথা বলছেন, অন্যান্য এলাকাগুলোর কি অবস্থা? আমি যেমনটি বলছিলাম, গতকালকেও মোহাম্মদপুর শেরশাশুড়ি রোডে ছিলাম, সেখানেও কিন্তু 2টি পানির ট্যাঙ্কির মধ্যে একটি পাম্প নষ্ট হয়ে যায় এবং পাম্প নষ্ট হয়ে যাওয়ার পরে সেখানে অবর্ণনীয় তারা কষ্টে রয়েছে। অর্থাৎ নিত্য ব্যবহার্য যে পানি সেটা তারা পাচ্ছে না এবং তারা বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন সময় পানি কিনে ব্যবহার করছেন। অনেককে আমরা দেখেছি যে বাড়ি থেকে আত্মীয় বাড়ি অন্য এলাকায় চলে যেতে এবং ভাড়াটিয়ারা বাসা বদল করতেও বাধ্য হয়েছেন। আমরা একটু আগে ভাসানটেকে গিয়েছিলাম, সেখানেও কিন্তু একই অবস্থা আমরা দেখতে পেয়েছি। অর্থাৎ পুরো ঢাকা শহরে এই তীব্র গরমে মানুষের একটি পানির তীব্র কষ্টে তারা রয়েছেন এবং ওয়াসা বলছেন যে তারা খবর পেলেই তাৎক্ষণিকভাবে যেন ব্যবস্থা নেওয়া যায় সেইটাই তারা করছেন। রাজধানী পানি সংকট নিয়ে জানাচ্ছিলেন আমাদের সহকর্মী বুদ্ধদেব কুণ্ডু। দক্ষিণ ঢাকার সবচেয়ে উষ্ণতম স্থান গুলিস্তান আর উত্তরে মহাখালী। এখানকার তাপমাত্রা উঠছে 40 থেকে 41 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত। এছাড়া হিট পকেটে পরিণত হয়েছে ধানমন্ডি, বনানী, বারিধারা, গুলশান, মতিঝিল এই 4 এলাকা। ধারণ ক্ষমতা দ্বিগুণ আবাসিকের ব্যবহার করা এসি, যানবাহন, চুলা এর বড় কারণ। বুধবার দুপুর 12টা মাপা হচ্ছিল বেইলি রোডের তাপমাত্রা। গনগনে রোদে মাল্টিমিটারে দেখা গেল পারদ উঠছে 40 থেকে 42 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত, অথচ 7 বছর আগে এপ্রিলে এখানে তা ছিল 35 ডিগ্রি। 2017-তে রমনা পার্কের উষ্ণতা ছিল 32 ডিগ্রি, এখন তা পৌঁছেছে 39-এ। আর মহাখালীতে গড় তাপমাত্রা বেড়েছে 7.5 ডিগ্রি। ক্যাপসের গবেষণা বলছে মতিঝিল, গুলিস্তান, ধানমন্ডি, মহাখালী, ফার্মগেট, তেজগাঁ, মিরপুর 10, হাতিরঝিল সহ 16 স্থানে তাপমাত্রা অনুভূত হয় বেশি। এসব এলাকায় 7 বছরে গড় তাপমাত্রা বেড়েছে 3 ডিগ্রি সেলসিয়াস। প্রায় 350 কিলোমিটার আয়তনের ঢাকায় থাকছেন ধারণ ক্ষমতারও দ্বিগুণ মানুষ। রান্নার জন্য জ্বলছে 50 লাখ ইউনিট চুলা। যেখানে 15 লাখ ইউনিট এসি ব্যবহার করা যাবে, সেখানে এসি চলছে 60 লাখ। 2 কোটি নগরবাসীর চলাচলে সড়কে 16 লাখেরও বেশি গাড়ি। এর সঙ্গে যুক্ত হয়েছে কাঁচের ভবন। শত শত গ্লাসমেট বিল্ডিং ধানমন্ডি, বনানী, বারিধারা, গুলশান এবং মতিঝিল
এইসব এলাকাগুলোতে এখন হিট চেম্বারে রূপান্তরিত হয়েছে এবং এটি আগামী দিনে আরও বেশি সংকটের তৈরি করার ঝুঁকি তৈরি করছে। এ সময় সহনীয় তাপমাত্রা 36 ডিগ্রি সেলসিয়াস, যা এখন বেড়ে দাঁড়িয়েছে 39-এ। এবছর কালবৈশাখী কম হওয়ায় বাতাসে জলীয় বাষ্প বেশি, এতে আরও অসহনীয় হয়েছে পরিস্থিতি। কালবৈশাখী ঝড় এপ্রিল মাসে হয় এবং গড়ে 11 দিন কালবৈশাখী ঝড় হয়ে থাকে। তবে শক্তি মাত্রার তারতম্য নিয়ে এইবার কিছুটা অতি শক্তিমাত্রা কালবৈশাখী ঝড়ের সংখ্যা কিছুটা কম আছে। ঢাকা শহর বা বড় বড় শহরগুলোতে প্রচুর এসি আপনাকে কিন্তু একটা সাময়িক শারীরিক একটা মানে কমফোর্ট দিচ্ছে, কিন্তু আপনি যে ওই এসির পরিবর্তে সারা দেশের তাপমাত্রাকে বাড়িয়ে তুলছেন, এটা কিন্তু কেউ বলছে না। যে ডেভেলপমেন্ট করছি সেই ডেভেলপমেন্টটা পরিবেশ বান্ধব বা ক্লাইমেট সেন্সিটিভ ডেভেলপমেন্ট, ক্লাইমেট স্মার্ট যেটাকে বলে, সেটা আমরা কখনো করি নাই। বছরের উষ্ণ মাস এপ্রিল ও মে। 1960 সালের 30 এপ্রিল রাজধানী ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল 42.2 ডিগ্রি সেলসিয়াস। শাহরিয়ার অনির্বাণ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। তীব্র দাবদাহ, প্রখর রোদে গলে যাচ্ছে রাস্তার পিচ। এতে যান চলাচল ব্যাহত হওয়ার পাশাপাশি বাড়ছে দুর্ঘটনার ঝুঁকি। কোথাও কোথাও গাড়ির চাকা ও পথচারীদের জুতার সঙ্গে উঠে আসছে পিচের আস্তরণ। চালকরা বলছেন, এভাবে পিচ গলার কারণে গন্তব্যে পৌঁছাতে বেশি সময় লাগছে তাদের। সারা দেশে তাপপ্রবাহে নাকাল জনজীবন। প্রচণ্ড গরমে গলে যেতে শুরু করেছে রাস্তার পিচ। গত 10 দিন ধরে যশোরের তাপমাত্রা থাকছে 38 থেকে 42 ডিগ্রির ঘরে। এর প্রভাবে বিভিন্ন সড়ক মহাসড়কের পিচ গলে যাচ্ছে। এতে রাস্তায় মাঝে মধ্যেই আটকে যাচ্ছে গাড়ির চাকা, বাড়ছে দুর্ঘটনার ঝুঁকি। ব্রেক দিলে ব্রেক ধরে না, স্লিপ করে একটা গাড়িতে লেগে যায়, তো দুর্ঘটনার সম্মুখীন হতে হয়। চাকাটা টানিয়ে ধরে, খুবই কষ্ট হয়। তারপর এর কারণে আমাদের চাকাও বাস্ট হয়ে যাচ্ছে। একই অবস্থা রাজশাহী সিটি বাইপাস মহাসড়ক সহ বিভিন্ন সড়কের। পিচ গলায় কমেছে যানবাহনের গতি, ফলে সময় মতো গন্তব্যে পৌঁছাতে পারছেন না চালকরা। চাকার কারণে আপনার রোদে গাড়ির জোরে টানলে চাকা ফেটে যায়। যেখানে মনে করেন যে গাড়ি পৌঁছাবো 5 ঘন্টায়, সেখানে 7 ঘন্টা 8 ঘন্টা লেগে যাচ্ছে। সূর্যের তাপে পিচ গলে পিচ্ছিল হয়ে পড়েছে গাজীপুর, খুলনা, চুয়াডাঙ্গা ও পাবনার বিভিন্ন সড়ক মহাসড়ক। এতে নাজেহাল হতে হচ্ছে যানবাহন চালকদের। এজন্য নিম্নমানের কাজের অভিযোগও করছেন অনেকে। পিচগুলো ভালো পিচ দেয় নাই, যার কারণে একটু গরমেতেই যেতেছে। তো এখন আমরা যেন সাধারণ মানুষ চলাফেরা করি, সেই রাস্তাঘাটে তো চলাচল খুবই কষ্টদায়ক হয়ে গেল। এই রোদ্রে গরমে টায়ারের অনেক ক্ষয় হচ্ছে, রাস্তাঘাটেরও অবস্থা খারাপ। যেসব সড়কে পিচ গলে যাচ্ছে, তাপমাত্রা স্বাভাবিক হলে তা সংস্কারের কথা জানিয়েছে সড়ক বিভাগ। তানিয়া নাসরিন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। বাংলাদেশে পালিয়ে আসা মিয়ানমারের 288 বিজিপি ও সেনা সদস্যকে ফেরত পাঠানো হয়েছে। ভোর 6টার দিকে কক্সবাজারের নুনিয়ার ছড়া ঘাট থেকে বেসরকারি জাহাজ কর্ণফুলীতে করে তাদেরকে নিয়ে যাওয়া হয় গভীর সাগরে। সেখানে নোঙর করা মিয়ানমারের নৌবাহিনীর জাহাজ চিনউইনে তাদেরকে তুলে দেয়া হয়। এর আগে কড়া নিরাপত্তায় ভরে বান্দরবানের নাইক্ষংছড়ি থেকে 10টি বাসে করে তাদেরকে আনা হয় নুনিয়ার ছড়ার বিআইডব্লিউটি এর ঘাটে। সেখানে উপস্থিত ছিলেন বাংলাদেশে নিযুক্ত মিয়ানমারের দূতাবাস ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতিনিধি দল। গত 15 ফেব্রুয়ারি প্রথম দফায় ফেরত পাঠানো হয়েছিল 330 জন বিজিপি ও তাদের পরিবারের সদস্যদের। রোহিঙ্গা প্রত্যাবাসনে আসিয়ানের জোরালো ভূমিকা চেয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সকালে ব্যাংককে স্ক্যাপ কমিশনের 80তম সেশনে দেয়া বক্তব্যে এ আহ্বান তার। এ সময় ইউক্রেন, রাশিয়া ও ফিলিস্তিন, ইসরায়েল, ইরানের সংঘাত বন্ধে চান বিশ্ব নেতাদের পদক্ষেপ। ব্যাংককে জাতিসংঘ সম্মেলন কেন্দ্রে এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের অর্থনৈতিক ও সামাজিক উন্নয়নে গঠিত ইউএন স্ক্যাপ কমিশনের অধিবেশন। থাইল্যান্ড সফরের দ্বিতীয় দিনে এর 80তম সেশনে বক্তব্য রাখেন প্রধানমন্ত্রী। এ সময় রোহিঙ্গা প্রত্যাবাসন প্রশ্নে আসিয়ানের ভূমিকা চান তিনি। মিয়ানমারের সংঘাত শুরুর পর সেখান থেকে বাংলাদেশে পালিয়ে আসেন রোহিঙ্গারা। মানবিক কারণে তাদের আশ্রয় দেওয়া হয়েছে। সারা বিশ্বে এটি মানবিকতার অনন্য উদাহরণ। তবে রোহিঙ্গা প্রত্যাবাসনে এখন দেরি হচ্ছে। তাদের সম্মানের সঙ্গে ফেরত পাঠাতে হবে। এজন্য উপযুক্ত পরিবেশ তৈরি করতে হবে মিয়ানমারে। আসিয়ানকে এ বিষয়টি গুরুত্ব দিয়ে দেখতে হবে। The origin of their crisis has been in Myanmar, and its solution also lies with
lies with Myanmar. পরে ইউক্রেন, রাশিয়া, ফিলিস্তিন, ইসরায়েল, ইরানে সংঘাত বন্ধে বিশ্ব নেতাদের প্রতিও আহ্বান জানান শেখ হাসিনা। বলেন, যুদ্ধ কোনো সংকটের সমাধান আনতে পারে না। The war is going on. Genocide is going on in গণহত্যা চলছে ফিলিস্তিনে। নারী ও শিশুরা সবচেয়ে দুর্ভোগের মধ্যে রয়েছে। এটা বন্ধ করতে হবে। গণহত্যা কতটা ভয়াবহ 1971 সালে আমরা দেখেছি। বিশ্বের যেখানেই থাকি না কেন, ফিলিস্তিন সহ যেসব জায়গায় হত্যা অবিচার চলছে তা বন্ধ করতে বলবো। they lost their life. পরে গণতন্ত্র প্রতিষ্ঠায় আওয়ামী লীগের ভূমিকার কথা সামনে এনে প্রধানমন্ত্রী বলেন, 2008-এর নির্বাচনে জনগণের ভোটে ক্ষমতায় আসে তার দল। তারপর থেকে ধারাবাহিকভাবে সরকারে থাকায় দেশের উন্নয়ন অব্যাহত রয়েছে। নূরে জান্নাত, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। প্রধানমন্ত্রী শেখ হাসিনা 24 থেকে 28 জুলাইয়ের মধ্যে ব্রাজিল সফরে যেতে পারেন বলে জানিয়েছেন দেশটির রাষ্ট্রদূত পাওলো ফার্নান্ডো দিয়াস ফার্সে। এ সময় খেলা, নিরাপত্তা সহ একাধিক সমঝোতা স্মারক সই হতে পারে বলেও জানান তিনি। সকালে জাতীয় প্রেস ক্লাবের সাংবাদিকদের সঙ্গে মত বিনিময়ে এসব কথা জানান ফার্নান্ডো দিয়াস। বলেন, ঢাকায় ভিসা সেন্টার চালুর পরিকল্পনাও আছে তাদের। আগামী 2 থেকে 3 মাসে দৃশ্যমান হতে পারে এই কাজের অগ্রগতি। প্রধানমন্ত্রী শেখ হাসিনা সফরে ভিসা ইস্যুতে আলোচনা হবে জানিয়ে ব্রাজিল রাষ্ট্রদূত বলেন, বাংলাদেশের সাথে বাণিজ্য সহায়তা বৃদ্ধি ব্রাজিলের মূল লক্ষ্য। শিগগিরই বাংলাদেশে বড় বিনিয়োগের সম্ভাবনা আছে, বিশেষ করে পোশাক খাত ও প্রযুক্তি খাতে। এছাড়া অনুমতি মিললে জুনের আগেই ব্রাজিল থেকে গরু আমদানি সম্ভব। G20 সম্মেলনের আগেই 24 থেকে 28 জুলাইয়ের মধ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা দ্বিপাক্ষিক সফরে যেতে পারেন। দুই দেশের মধ্যে বাণিজ্য সহায়তা বৃদ্ধি ব্রাজিলের মূল লক্ষ্য। এখনও কোনো বিনিয়োগকারী বাংলাদেশে না এলেও শিগগিরই বিনিয়োগের সম্ভাবনা আছে, বিশেষ করে পোশাক ও প্রযুক্তি খাতে। উপজেলা নির্বাচন ব্যর্থ হলে 7 জানুয়ারি ভোটে প্রতিষ্ঠিত গণতন্ত্র ব্যাহত হবে বলে মন্তব্য করেছেন প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আওয়াল। সকালে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে 6ষ্ঠ উপজেলা নির্বাচন উপলক্ষে মাঠ প্রশাসনের সাথে আইনশৃঙ্খলা বিষয়ে সভায় এই মন্তব্য করেন সিসি। বলে, নির্বাচনের মাধ্যমেই দেশে গণতন্ত্র প্রতিষ্ঠা সম্ভব। যে কোনো মূল্যে নির্বাচন সুষ্ঠু করতে হবে। উপজেলা নির্বাচনে যেন কোনো সহিংসতা না হয় সে বিষয়ে সতর্ক থাকার তাগিদ দেন তিনি। পরে নির্বাচন পরিচালনা সংক্রান্ত নানা নির্দেশনা দেন প্রধান নির্বাচন কমিশনার। নির্বাচনটা নির্বাচন, এই জিনিসটা আমাদের বুঝতে হবে। যদি এক্ষেত্রে আমরা ব্যর্থ হই তাহলে আমাদের যে গণতন্ত্রের যে অগ্রযাত্রা, যেটার দৃষ্টান্ত আপনারা প্রতিষ্ঠিত করেছেন বিগত 7ই মার্চের সাধারণ নির্বাচনে, সেটাও ক্ষুণ্ণ হয়ে যেতে পারে। যে আমরা আশা করব আগামীতে আমাদের প্রত্যেকটা নির্বাচন সুন্দর সুষ্ঠু হবে। এ বিষয়ে বিস্তারিত জানাতে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন ভবন থেকে আমাদের সাথে যোগ দিচ্ছেন সহকর্মী মাহমুদুল হাসান। মাহমুদুল, 6ষ্ঠ উপজেলা নির্বাচন সুষ্ঠু করতে নির্বাচন কমিশনার কি কি দিক নির্দেশনা দিয়েছেন? দেখেন, এই মিটিংটি বা এই সভাটি আসলে ঠিক 11টার সময় শুরু হয়, যেখানে প্রধান নির্বাচন কমিশনার সহ অন্য যে 4 কমিশনার তারা ছিলেন এবং বিশেষ করে মাঠ প্রশাসনের যারা কর্মকর্তা, ডিসি, এসপি, ডিআইজি সহ এবং একই সঙ্গে পুলিশের আইজিপি কিন্তু এই সভায় বা বৈঠকে উপস্থিত ছিলেন। এবং ঠিক কিছুক্ষণ আগে, অর্থাৎ এখন থেকে 5 মিনিট আগে এই বৈঠকটি শেষ হয়েছে বা এই মিটিংটি শেষ হয়েছে। মূলত আগামী 8 মে থেকে যে 6ষ্ঠ উপজেলা নির্বাচন অর্থাৎ প্রথম ধাপের নির্বাচন শুরু হতে যাচ্ছে এবং নিশ্চয়ই জানেন যে এবার 4 ধাপের নির্বাচন হবে এবং 4 ধাপের নির্বাচনের জন্য, নির্বাচনটিকে সুষ্ঠু করার জন্য আইন শৃঙ্খলা পরিস্থিতি যেন ভালো থাকে সেইটি কি লক্ষ্যে কিন্তু এই মিটিংটি করা হয়েছে বা সভাটি করা হয়েছে। এখন পর্যন্ত যেটুকু আমরা জানতে পেরেছি কিংবা প্রধান নির্বাচন কমিশনার শুরুতে বা সূচনা বক্তব্যে যেটি জানিয়েছেন তা থেকে এটুকু বলতে পারি যে নির্বাচনটিকে সুষ্ঠু করার জন্য বিশেষ করে কোনো ধরনের যেন কোনো গোলযোগ বা সহিংসতা না হয় সেইটিকেই তারা মূলত বেশি প্রায়োরিটি দিচ্ছে বা বেশি সেইটিকে দেখছে এবং সেই নির্দেশনা মূলত মাঠ প্রশাসনকে দেওয়া হয়েছে যেন সহিংসতা মুক্ত একটি নির্বাচন হয়। আর যে কারণে আপনি নিশ্চয় জানেন যে সূচনা বক্তব্যে সিইসি কিন্তু সেই বিষয়টি তুলে ধরেছেন যে 7 জানুয়ারি নির্বাচন, যে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল, সেই লক্ষ্যেই বা সেই রকমই নির্বাচন যেন এই উপজেলা নির্বাচন হয় সেইটি কিন্তু নির্দেশনা তিনি দিয়েছেন। এবং এখন পর্যন্ত যেটুকু তথ্য আছে আমার কাছে, যদিও আনুষ্ঠানিকভাবে
গণমাধ্যমের সঙ্গে কথা বলবে নির্বাচন কমিশন। তবে এইটুকু বলতে পারি যে সহিংসতা মুক্ত এবং যে ভোটাররা যেন নির্ভয়ে ভোট দিতে পারে সেই ধরনের নির্দেশনা দেয়া হয়েছে। এবং নিশ্চয় জানেন যে এবার অনেকটাই বলা যেতে পারে যে রাজনৈতিক দল আছে, নিবন্ধিত দল বা অনিবন্ধিত দল আছে, তাদের মধ্যে থেকে মাত্র এখন পর্যন্ত একটি দল আসলে দলীয় প্রতীকে নির্বাচন করছে। বাকি যেসব দল অংশগ্রহণ করছে তারা অনেকেই দলীয় প্রতীকে নয়, স্বতন্ত্রভাবে নির্বাচন করছেন। সুতরাং এই নির্বাচন ঘিরে অনেকে আশঙ্কা আছে। তবে নির্বাচন কমিশন যেটি জানিয়েছে বা বলছে বা যে ধরনের নির্দেশনা দিচ্ছে সেটি হলো যে নির্বাচন যেভাবেই হোক না কেন সুষ্ঠু এবং ভোটাররা যেন ভোট দিতে পারে সেই লক্ষ্যে তারা নির্বাচনটিকে সাজিয়েছেন। রাজধানীর আগারগাঁও নির্বাচন কমিশন ভবন থেকে জানাচ্ছিলেন সহকর্মী মাহমুদুল হাসান। দল পুনর্গঠনে জাতীয় কাউন্সিলে যাচ্ছে বিএনপি। মহাসচিব পদে শোনা যাচ্ছে ডক্টর মঈন খান, গয়েশ্বরচন্দ্র রায়, মির্জা আব্বাস, আমির খসরু মাহমুদ চৌধুরী সহ কয়েকজনের নাম। জ্যেষ্ঠ নেতাদের দাবি, কেন্দ্রীয় কমিটির মেয়াদ 5 বছর আগে শেষ হলেও দমন পীড়নের কারণে ঠিক সময়ে কাউন্সিল করা যায়নি। রাজনৈতিক সহাবস্থা নিশ্চিত হলেই তা করতে চান তারা। 17 বছর ক্ষমতার বাইরে বিএনপি। সবশেষ জাতীয় কাউন্সিল হয় 2016 মার্চে। মেয়াদোত্তীর্ণ কেন্দ্রীয় কমিটি দিয়ে 5 বছরেরও বেশি সময় ধরে চলছে কার্যক্রম। 16 কাউন্সিলে ভারমুক্ত হয়ে দলের মহাসচিব হন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। 14-18 পর 2024 নির্বাচনেও বিএনপির আন্দোলন ব্যর্থ হওয়ায় সে পদেও আসতে পারে পরিবর্তন। বিএনপির নতুন মহাসচিব কে হচ্ছেন এ প্রশ্নে শোনা যাচ্ছে কয়েকজন কেন্দ্রীয় নেতার নাম। এর মধ্যে প্রথমে আছেন স্থায়ী কমিটির সদস্য ডক্টর মঈন খান, আলোচনায় আছেন গয়েশ্বরচন্দ্র রায়, মির্জা আব্বাস, আমির খসরু মাহমুদ চৌধুরী সহ আরও কয়েকজন। জ্যেষ্ঠ নেতারা বলছেন মহাসচিব সহ বড় পদে পরিবর্তন নিজ ক্ষমতা বলে যে কোনো সময় করতে পারেন দলের চেয়ারম্যান, তবে তা জাতীয় কাউন্সিলের মাধ্যমে হওয়া ভালো। দলের পদায়ন এবং পরিবর্তন এটা তো একটা চলমান প্রক্রিয়া। তো এখন কিছু হচ্ছে, এটা প্রয়োজন আরও তো হবে, সামনেই হবে। কমিটি গঠন, ইলেকশন, দলের ভেতরের যে অভ্যন্তরীণ যে নির্বাচন, কাউন্সিলের মাধ্যমে একটা নতুন কমিটি গঠন, এসব কাজগুলো তো স্বাভাবিকভাবেই চলতে পারে। তো আজকে সরকার সেই স্বাভাবিক পরিস্থিতি তো বন্ধ করে দিয়েছে। আমরা তো সবসময় আমাদের নিয়ম মোতাবেক সবসময় কাউন্সিল করতে চাই। শুধু মহাসচিব বা স্থায়ী কমিটিতে নতুন মুখ নয়, তৃণমূল শক্তিশালী করতেও কাজ শুরু করেছে বিএনপি। সবসময় মাঠে ছিল এবং ত্যাগী নেতাকর্মী যারা, চেষ্টা করব তাদেরকে নিয়েই আগামীতে যাতে কমিটিগুলো, কোনো কমিটি আছে হয়তো পুনর্গঠনও করতে পারি আমরা। বিএনপি করলে আমাকে গুলি খাইতে হবে, এই সমস্ত স্বীকার করেই কিন্তু আজকে সবাই বিএনপি করতেছে। এদের মধ্যে থেকে লিডারশিপ চয়েস করা, নিয়ে আসা, এটা খুব বেশি একটা সমস্যার ব্যাপার না। জাতীয় কাউন্সিল বা স্বাভাবিক প্রক্রিয়ায় নেতৃত্ব নির্বাচনে ত্যাগী ও উদ্যমী তরুণদের বেছে নেওয়া হবে বলে জানিয়েছেন বিএনপি নেতারা। মাহমুদ শরীফ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। শপথ নিয়ে সুপ্রিম কোর্টের আপিল বিভাগে বিচার কাজে যোগ দিয়েছেন নবনিযুক্ত 3 বিচারপতি। বেলা 12টায় প্রধান বিচারপতির নেতৃত্বে আপিল বেঞ্চে বসেন তারা। প্রথমে এজলাসে তাদের সংবর্ধনা দেয়া হয়, এরপর শুরু হয় মামলা শুনানি। এর আগে বেলা 10:30টায় বিচারপতি মোহাম্মদ আব্দুল হাফিজ, বিচারপতি মোহাম্মদ শাহিনুর ইসলাম ও বিচারপতি কাশিফা হোসেনকে শপথ পড়ান প্রধান বিচারপতি ওবায়দুল হাসান। এ সময় আপিল ও হাইকোর্ট বিভাগের বিচারপতিরা উপস্থিত ছিলেন। নতুন বিচারপতি নিয়োগের ফলে আপিলে মামলা পরিচালনায় গতি বাড়ার পাশাপাশি আটকে থাকা গুরুত্বপূর্ণ মামলার দ্রুত শুনানি শুরু হবে বলে আশা আইনজীবীদের। এর আগে বুধবার সুপ্রিম কোর্টে 3 জন বিচারপতি নিয়োগ দেন রাষ্ট্রপতি। সড়ক দুর্ঘটনায় 2 সহপাঠী নিহতের জেরে চতুর্থ দিনের মতো বিক্ষোভ করছেন চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। সকাল থেকে কাপ্তাই সড়কে অবস্থান নেন বিক্ষুব্ধরা। রাস্তায় গাছের গুঁড়ি ফেলে ও টায়ার জ্বালিয়ে বিক্ষোভ করেন তারা। এদিকে রাস্তা অবরোধ করে রাখায় দুর্ভোগে পড়েন সাধারণ মানুষ। নিহতদের পরিবারকে 2 কোটি টাকা করে ক্ষতিপূরণ, কাপ্তাই সড়ক 4 লেন করা সহ 10 দফা দাবি করেন আন্দোলনকারীরা। এর আগে গতকাল এই ঘটনায় অভিযুক্ত বাস চালককে কারাগারে পাঠিয়েছে আদালত। সোমবার শাহ আমানত পরিবহনের বাসের ধাক্কায় নিহত হন 2 শিক্ষার্থী তৌফিক হাসান ও শান্ত সাহা। এরপর থেকে ক্লাস পরীক্ষা বর্জন করে বিক্ষোভ করছেন চুয়েটের শিক্ষার্থীরা।
এই রাস্তায় বেপরোয়া গতিতে গাড়ি চলাচল করে। এর আগেও অসংখ্য অ্যাক্সিডেন্ট এখানে সংঘটিত হয়েছে। তাই আমরা চাই না আর যাতে কোনো প্রাণ এখানে হারায়। যে দাবিগুলো আছে, দাবিগুলো যদি না মানে আমাদের সড়ক অবরোধ চালিয়ে যাবো আমরা, এটাই আমাদের দাবি আর কি। মূলত কথা হচ্ছে আমাদের দাবিগুলো মানতে হবে। আমাদের কিছু দাবি রয়েছে, 10 দফা দাবি। যতক্ষণ পর্যন্ত 10 দফা দাবি ফুলফিল হবে না ততক্ষণ আমরা রাজপথ ছাড়বো না। এ বিষয়ে আরও জানাতে এবার চট্টগ্রাম থেকে যোগ দিচ্ছেন সহকর্মী আলমগীর সবুজ। সবুজ, বেশ কিছু দাবি দেওয়া শিক্ষার্থীরা পেশ করেছেন, প্রশাসনের পক্ষ থেকে কোনো বক্তব্য পাওয়া গেছে কি? আসলে এখানে আন্দোলনটা চলমান আছে, যেহেতু শিক্ষকদের সাথে শিক্ষার্থীদের আন্দোলন, তো শিক্ষার্থীদের যে একটা দাবি দেওয়া নিয়ে একটা বৈঠক হওয়ার কথা ছিল সেটা আসলে অনুষ্ঠিত হয়নি। গতকাল রাত থেকে তাদের সাথে আন্দোলনরত শিক্ষার্থীদের সাথে শিক্ষকদের বিশেষ প্রশাসনের একটা যে বৈঠক হওয়ার যে দর কষাকষি চলছিল, বিশেষ করে শিক্ষকদের তরফ থেকে বলা হচ্ছিল বৈঠকটা তারা খোলা জায়গায় এবং লাইভের মাধ্যমে যেটা বৈঠক ছিল সেটা লাইভে প্রচার করা হবে, এই ধরনের শর্তে তারা বৈঠক করতে চেয়েছিলেন। কিন্তু প্রশাসনের তরফ থেকে বলা হয়েছে এটা সম্ভব না। আজকে সকালে একাডেমিক কাউন্সিল চলছিল শিক্ষকদের, সেই একাডেমিক কাউন্সিলে তারা স্থগিত করে শিক্ষার্থীদের প্রস্তাব দেয় যে এই 25 জন যেন শিক্ষার্থী এসে তাদের সাথে আলোচনায় বসে 12:30টায়, এরপরে তারা সিদ্ধান্ত দেবেন প্রশাসন। কিন্তু আমাদেরকে শিক্ষার্থীরা আন্দোলনরত শিক্ষার্থীরা জানিয়েছেন তারা সেই আলোচনা তারা প্রত্যাখ্যান করেছে। তারা বলছে তারা চাইছে অন্তত 100 আন্দোলনরত শিক্ষার্থী তারা প্রশাসনের সাথে বসবে এবং বসে তারা সেটা লাইভের মাধ্যমে তারা প্রচার করবে, এই সিদ্ধান্তে তারা অটল। এর প্রেক্ষিতে পরে আমাদেরকে প্রশাসনের তরফ থেকে বলা হয়েছে সর্বোচ্চ সিদ্ধান্ত একাডেমিক কাউন্সিল নিবে, তবে আপাতত তারা শিক্ষার্থীদের সাথে যে আলোচনা সেটাও তারা নাকচ করেছেন। যেহেতু শিক্ষার্থীরা আসছে না সে কারণে আপাতত কোনো সুরাহা হয়নি, কোনো সমঝোতা হয়নি। সেই হিসাবে শিক্ষার্থীরা বলছেন তারা তাদের চলমান যে আন্দোলন সেটা চালিয়ে নেবেন এবং আগামীকাল শুক্রবার শনিবারেও তারা সড়ক অবরোধ করবেন বলে আমাদেরকে জানিয়েছেন। আপনারা জানেন যে চট্টগ্রাম কাপ্তাই সড়কে হাজার হাজার মানুষ সাধারণত চলাফেরা করে, এ কারণে আমরা দেখেছি রাস্তার উভয় পারে আসলে গাড়ির সারি পড়েছে এবং আটকা পড়েছে। অনেকে অনেক শিশুকে কোলে নিয়ে মাদেরকে আমরা রাস্তা পার হতে দেখেছি এবং তারা চাইছেন যে কোনো একটা সমাধান হোক যাতে সাধারণ মানুষের দুর্ভোগ লাঘব হয়। অন্যদিকে কিছুক্ষণ আগে এখানে ভবনে আমরা দেখেছি তালা দিয়েছে শিক্ষার্থীরা, বিভিন্ন ডিপার্টমেন্টে তারা তালা ঝুলিয়েছে এবং এক ডিপার্টমেন্টের কেউ আটকা পড়েছিল, পরে তালা ভেঙে বের হওয়ার পরে আবার তারা তালা ঝুলিয়েছে এবং এখনো পর্যন্ত অনেক ডিপার্টমেন্টে তালা ঝুলানো আছে, আপনি নিশ্চয়ই দেখছেন। এবং শিক্ষার্থীরা আমাদেরকে বলছেন তারা তাদের আন্দোলনের তাদের যে 10 দফা দাবি সেগুলি পূরণ না হওয়া পর্যন্ত তারা তাদের আন্দোলন চালিয়ে যাবেন। অন্যদিকে প্রশাসন আমাদেরকে বলছেন একাডেমিক কাউন্সিলের পরে তারা সিদ্ধান্ত দেবেন, সভাটা একটু পরে শুরু হবে। চট্টগ্রাম থেকে জানাচ্ছিলেন সহকর্মী আলমগীর সবুজ। কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ভিসি, ট্রেজারার ও প্রক্টরকে অবাঞ্ছিত ঘোষণা করে তাদের কার্যালয়ে তালা দিয়েছে শিক্ষক সমিতি। দুপুরে বিশ্ববিদ্যালয়ে তাদের কার্যালয় তালাবদ্ধ করে রাখেন শিক্ষক সমিতির নেতারা। তারা জানান পূর্ব ঘোষিত কর্মসূচি অনুযায়ী শিক্ষকদের 7 দফা দাবি না মানায় ভিসি, ট্রেজারার ও প্রক্টরকে অবাঞ্ছিত ঘোষণা করা হয়েছে। এদিকে বিভিন্ন দাবি না মানায় গত জুন মাস থেকে এ পর্যন্ত অন্তত 14 জন শিক্ষক তাদের প্রশাসনিক দায়িত্ব থেকে পদত্যাগ করেন। সবশেষ গত বুধবার সহকারী প্রক্টর থেকে পদত্যাগ করেন সাংবাদিকতা বিভাগের শিক্ষক কাজী আনিস। বিপুল সম্পদের বিষয়ে বেনজির আহমেদকে মুখোমুখি হতে হবে দুর্নীতি দমন কমিশনের। জিজ্ঞাসাবাদ করা হতে পারে পরিবারের সদস্যদেরও। সাবেক আইজিপি এবং স্ত্রী মেয়ের সম্পদের তথ্য জানতে এরই মধ্যে বিএফআইইউ, স্টক এক্সচেঞ্জ, রাজুক সহ 8টি প্রতিষ্ঠানে চিঠি দিয়েছে দুদক। রাজধানীর সবচেয়ে অভিজাত এলাকা গুলশানে ৮৬০০ বর্গফুটের ফ্ল্যাট আছে সাবেক আইজিপি বেনজিরের। আছে 5 তারকা হোটেলের শেয়ার। গাজীপুর, কক্সবাজার, গোপালগঞ্জ সহ বিভিন্ন স্থানে রয়েছে শত শত বিঘা জমি। একটি জাতীয় দৈনিকে প্রকাশিত এসব তথ্য নিয়ে আলোচনা নানা মহলে। এ নিয়ে হাইকোর্টের আদেশ এবং ব্যারিস্টার সুমনের চিঠিতে নড়েচড়ে বসে দুদক। 3 সদস্যের অনুসন্ধান দল গঠনের 2 দিনের মধ্যে 8 প্রতিষ্ঠানে চিঠি দিয়েছে কমিশন। টিম তার বিধিমূলক ব্যবস্থা করবে, যাকে যাকে প্রয়োজন তাকে নোটিশ করবে, যাকে দরকার তাকে তথ্য নিবে। এই তথ্য নেওয়ার অধিকার তাদের আছে। তথ্য চাওয়া শুরু হয়েছে, আমি যতটুকু শুনছি
বিভিন্ন তথ্য পাইয়ে পর্যালোচনা করে তারপরে যা অবস্থা হয়, যদি তার বিরুদ্ধে অভিযোগ প্রমাণ হয় তাহলে তারা মামলা করার প্রস্তাব করবে। সম্পদের বিষয়ে বেনজির আহমেদকেও ডাকবে দুদক। প্রয়োজনে অনুসন্ধান কর্মকর্তাদের মুখোমুখি করা হবে পরিবারের সদস্যদেরও। অবশ্যই করবো, তাকে তার যার বিরুদ্ধে অভিযোগ তাকে জিজ্ঞাসা না করে তার বিরুদ্ধে কেন অ্যাকশন নেওয়া হবে। যার বিরুদ্ধে অভিযোগ আসবে তার বিরুদ্ধে তাকে জিজ্ঞাসাবাদ করে তথ্যপত্র নিয়ে তার কি বক্তব্য তাও তো আমাদের আইনজীবীরা শুনবে। অনুসন্ধানকালে বেনজির এবং পরিবারের সদস্যদের বিদেশ যাত্রা নিয়েও সতর্ক থাকবে দুদক। রিশাদ হুদা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। আপনারা দেখছেন বিরতিহীন সংবাদ দুপুর। এরপরে আরো যা দেখবেন, পতনের সীমা 3 ভাগ বেঁধে দেয়ায় দিনেই পুঁজিবাজারে বড় দরপতন, কমেছে ডিএসই প্রধান সূচক ও লেনদেন। দুই 2024-25 অর্থ বছরের বাজেট পেশ হবে 6 জুন। আকার হতে পারে 7,97,000 কোটি টাকা। রাঙ্গামাটিতে সাজেক উদয়পুর সীমান্তে ট্রাক খাদে পড়ে নিহত 9 শ্রমিকের মরদেহ ময়নাতদন্ত শেষে বিকেলে পরিবারের কাছে হস্তান্তর করা হবে। এদিকে দুর্ঘটনায় আহত 6 জনের মধ্যে 2 জনকে ঢাকায় পঙ্গু হাসপাতালে আনা হয়েছে। পুলিশ জানায় নিহত শ্রমিকদের বাড়ি কিশোরগঞ্জ, গাজীপুর, কক্সবাজার ও ময়মনসিংহে। নিহতদের স্বজনরা এসে পৌঁছালে ময়নাতদন্ত শেষে মরদেহ হস্তান্তর করা হবে। এছাড়া আহতদের চিকিৎসা চলছে খাগড়াছড়ি সদর হাসপাতালে। বুধবার বিকেলে সাজেক উদয়পুর সড়কের 90 ডিগ্রি এলাকায় ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। এতে প্রাণহানি ঘটে 9 শ্রমিকের। হতাহতরা সীমান্ত সড়ক নির্মাণ কাজে যাচ্ছিলেন। উন্নত চিকিৎসার জন্য এর মধ্যে 2 জনকে ঢাকা রেফার করা হয়েছে, বাকি 4 জন এখানে চিকিৎসাধীন আছে। আর যারা আমরা মৃত দেহ উদ্ধার করছি তাদের মধ্যে আমরা ইতিমধ্যে 5 জনের শনাক্ত হয়েছে, 5 জনের আত্মীয়স্বজন আসছে, তাদেরকে আমরা ময়নাতদন্তের পর লাশ ফেরত দেবো। বাকি 4 জনের আমরা ময়নাতদন্তের প্রক্রিয়াধীন আছে, এটাও শাসনে আমরা আত্মীয়স্বজন আসলে তাদেরকে বুঝাই দেবো। রাজশাহীতে চলতি মাসে পদ্মা নদীতে গোসলে নেমে ডুবে মারা গেছে 10 জন, আর গত 7 বছরে সেই সংখ্যা 75। এরপরও প্রাণহানি কমাতে নেই কারো কোনো নজরদারি। এমনকি নদীর ঝুঁকিপূর্ণ স্থান শনাক্ত বা সতর্কীকরণ সাইনবোর্ড নেই কোথাও। ফায়ার সার্ভিস কর্মকর্তা বলছেন, সাঁতার না জানা এবং নদীর গতি প্রকৃতি না বোঝায় বাড়ছে মৃতের সংখ্যা। রাজশাহীর উপর দিয়ে বয়ে যাচ্ছে তীব্র তাপপ্রবাহ। এতে অতিষ্ঠ অনেকেই খুঁজে নিচ্ছেন শীতল স্থান, কেউ বা প্রশান্তির আশায় নামছেন নদীতে। প্রতিদিনই ঘুরতে আসা মানুষজন ও নদীর তীরবর্তী বাসিন্দাদের অনেকেই নামেন গোসলে। তবে এদের কেউ জানে না কোথায় কতটা ভয়ঙ্কর নদীর স্রোতপ্রবাহ। বলে না যে গোসল করো না, এখানে বিপদ আছে, এমন কিছু বলে না। এমন কিছু বলতে আমি দেখিনি আজ পর্যন্ত। কোথায় গর্ত আছে বা কোথায় কম পানি আছে ওরা জানে না। এখন হুট করে ওরা নেমে গেছে, এখন মজা করতেই তো এখন বাই চান্স ওরা সাঁতার হয়তো পারে না, ওরকম করে পড়ে গেছে। একটু লোকালয়ে থাকার চেষ্টা করছি যেন মানুষজন আমাদের সাথে থাকে, যদি আমরা একটু বিপদে পড়ি তারপর আমাদেরকে যেন কেউ একটু উদ্ধার করতে পারে। গত 7 বছরে পদ্মায় ডুবে প্রাণ হারিয়েছে 75 জন। এর মধ্যে শ্রীরামপুর ঘাটের একটি স্পটে মৃতের সংখ্যা 18, যাদের বেশিরভাগই শিক্ষার্থী। সাঁতার না জানা এবং সতর্কীকরণ বার্তা না থাকায় ঘটছে দুর্ঘটনা। নদী এলাকার ভিতরে তো কোথায় পানি বেশি, কোথায় স্রোত, সেখানে চিহ্নিত করেনি। এই চিহ্ন না থাকার জন্য তারা ভিতরে নেমে চলে যেতেছে। যখন হঠাৎ করে পানি বেশি হইতেছে তখন আর সে ব্যাক করতে পারতেছে না, স্রোতের দিকে ভেসে যেতেছে। জেলা প্রশাসক জানিয়েছেন, প্রাণহানি ঠেকাতে ঝুঁকিপূর্ণ স্থান চিহ্নিতের পাশাপাশি নৌপুলিশ, পানি উন্নয়ন বোর্ড সহ সংশ্লিষ্টদের নিয়ে কাজ চলছে। এ ব্যাপারে বেশ কয়েকটি পদক্ষেপ আমরা গ্রহণ করেছি। সিটি কর্পোরেশন, পানি উন্নয়ন বোর্ড এবং জেলা প্রশাসনের পক্ষ থেকে সতর্কীকরণ যে সাইনবোর্ড সেটি স্থাপন করা হবে। পাশাপাশি আমরা ভাবছি যে এখানে কোনো ধরনের স্বেচ্ছাসেবক নিয়োগ করা যায় কিনা, যারা এখানে আসবেন গোসলের জন্য তাদেরকে সতর্ক করবেন। পদ্মায় অনাকাঙ্ক্ষিত প্রাণহানি ঠেকাতে শুধু কাগজ কলমে উদ্যোগ নয়, কার্যকর পদক্ষেপ চান রাজশাহীবাসী। মুস্তাফিজুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, রাজশাহী। পতনের সীমা 3% বেঁধে দেওয়ার দিনেই পুঁজিবাজারে বড় দরপতন হয়েছে। দুপুর 2টা পর্যন্ত ঢাকা স্টক এক্সচেঞ্জের প্রধান সূচক কমেছে 62 পয়েন্ট। চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের সার্বিক সূচক কমেছে 177 পয়েন্টের বেশি। ডিএসইতে এ সময় লেনদেন হয়েছে প্রায় 440 কোটি টাকা শেয়ার, যেখানে গতকাল লেনদেন ছিল 602 কোটি টাকা। চট্টগ্রামের এক্সচেঞ্জে লেনদেন হয়েছে 10 কোটি 14 লাখ টাকার শেয়ার। বুধবার পুঁজিবাজারের টানা দরপতন রোধে শেয়ারের দাম কমার নতুন সীমা বেঁধে দেয় নিয়ন্ত্রক সংস্থা বিএসইসি।
নির্দেশনা অনুযায়ী ফ্লোর প্রাইস থাকা 6 কোম্পানি ছাড়া বাকি প্রতিষ্ঠানের শেয়ারের দর সর্বোচ্চ 3% পর্যন্ত কমতে পারবে। তবে দর বাড়ার ক্ষেত্রে আগের নিয়মই বহাল রেখেছে কমিশন। বৃহস্পতিবার থেকে নতুন নির্দেশনা কার্যকর হলেও বাজারে পতন ঠেকানো যায়নি। দু ২৪-২৫ অর্থবছরের বাজেট প্রস্তাব সংসদে উঠবে ৬ জুন। আগামী অর্থবছরের জন্য ৭,৯৭,০০০ কোটি টাকা ব্যয়ের বিপরীতে ৫,৪৬,০০০ কোটি টাকা রাজস্ব আয়ের লক্ষ্য নির্ধারণ করেছে অর্থ মন্ত্রণালয়। মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে এবারের বাজেটের আকার বাড়ছে মাত্র ৪.৭৩%। মূল্যস্ফীতির পারদ এখনও চড়া। ডলারের তেজ কিছুটা কমলেও সংকট কাটেনি। বেড়েই চলেছে ব্যাংক ঋণের সুদহার। সরকারি বেসরকারি দুই বিনিয়োগের গতি মন্থর। রাজস্ব আয়, রেমিট্যান্স, রপ্তানি বাড়লেও তা অর্থনীতি ঘুরে দাঁড়ানোর জন্য যথেষ্ট নয়। এমন পরিস্থিতিতে জুনে আসছে আরেকটি বাজেট। অর্থনীতির গতি প্রকৃতি ও চ্যালেঞ্জ বিবেচনায় তাই আগামী বাজেট খুব বড় করার পক্ষে নন অর্থমন্ত্রী। কর্মকর্তারা জানান ৭,৯৭,০০০ কোটি টাকা খরচের বিপরীতে ৫,৪৬,০০০ কোটি টাকা আয়ের লক্ষ্য ধরা হয়েছে। ২.৫ লাখ কোটি টাকা ঘাটতির ৯৫,০০০ কোটি টাকা পূরণ হবে বিদেশি ঋণে, বাকিটা অভ্যন্তরীণ ঋণ। মূল্যস্ফীতির লক্ষ্য ধরা হয়েছে ৬.৫%, আর জিডিপি ৬.৭%। ইনফ্লেশন কমাতে হবে, ইন্টারেস্ট রেটটাকে সহনীয় রাখতে হবে, আমাকে এক্সচেঞ্জ রেটকে স্টেবল করতে হবে, আমাকে ব্যাংকিং খাতে কিছু টাকা তো প্রাইভেট সেক্টরের জন্য রাখতে হবে। তো এই সবগুলোকে ব্যালেন্স করা সম্ভব হবে দুটোভাবে। একটা হচ্ছে রাজস্বকে বাড়িয়ে, আর হচ্ছে এক্সপেন্ডিচারকে কন্ট্রোলে রেখে। প্রায় ৮ লাখ কোটি টাকার আসছে বাজেটে বার্ষিক উন্নয়ন কর্মসূচি এডিপিতে বরাদ্দ থাকবে মাত্র ২,৬৫,০০০ কোটি টাকা, যা চলতি অর্থ বছরের বরাদ্দের চেয়ে মাত্র ২,০০০ কোটি টাকা বেশি। রাজস্ব আয়ে এনবিআর এর লক্ষ্য ধরা হয়েছে ৪,৭৬,০০০ কোটি টাকা, যা চলতি অর্থ বছরের চেয়ে ৪৬,০০০ কোটি টাকা বেশি। এমন কোনো অযৌক্তিক লক্ষ্যমাত্রা কখনোই দিবেন না যেখানে আপনার কর কর্মকর্তারা ব্যবসায়ীদেরকে আবার হেনস্থা করা শুরু করে। যখনই হেনস্থা করা শুরু করে আমাদের কস্ট অফ বিজনেস কিন্তু বেড়ে যায়, এবং আমাদের কস্ট অফ বিজনেস যখন বেড়ে যায় সেটা ডাইরেক্ট কনজিউমারের উপরে আঘাত পড়ে। এই মুহূর্তে আমি মনে করি যে কনজিউমারদের উপরে আঘাত পড়বে, ব্যবসায়ীরা এমন কোনো কাজ করবে সেটা কিন্তু এই মুহূর্তে হারাম। সাধারণত প্রতি বছর বাজেটের আকার বাড়ে ১০ থেকে ১২%, এবার বাড়ছে ৫%-এরও কম, আর বাজেট ঘাটতি ৪%-এর নিচে রাখতে চায় অর্থ মন্ত্রণালয়। প্রস্তাবিত বাজেট। রুহুল আমিন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। চলতি অর্থবছরে ৯ মাসে বার্ষিক উন্নয়ন কর্মসূচি এডিপি বাস্তবায়ন হয়েছে মাত্র ৪২.৩০%। গত জুলাই থেকে মার্চ মাস পর্যন্ত এডিপিতে খরচ হয়েছে ১,০৭,৬১২ কোটি টাকা। পরিকল্পনা মন্ত্রণালয়ের বাস্তবায়ন, পরিবীক্ষণ ও মূল্যায়ন বিভাগ IMED প্রকাশিত হালনাগাদ প্রতিবেদনে এর চিত্র উঠে এসেছে। গত অর্থবছরের একই সময়ে এডিপির ৪১.৬৫% বাস্তবায়ন হয়েছিল। সেই হিসেবে কিছুটা বেড়েছে বাস্তবায়নের গতি। অর্থবছরের ৯ মাসেও বরাদ্দের ২০% কম খরচ করেছে নৌপরিবহন, জনপ্রশাসন, যুব ও ক্রীড়া, ডাক ও টেলিযোগাযোগ সহ ১১ মন্ত্রণালয় ও বিভাগ। চলতি অর্থবছর ১,৬৪৭ প্রকল্পের জন্য মূল এডিপিতে বরাদ্দ রাখা হয় ২,৭৪,৬৭৪ কোটি টাকা। তবে সংশোধিত এডিপিতে খরচ প্রাক্কলন করা হয় ২,৫৪,৩৯১ কোটি টাকা। রক্ষণাবেক্ষণের অভাবে মুখ থুবড়ে পড়েছে ডিজিটাল সিলেট সিটি প্রকল্প। ২ বছরের মাথায় বন্ধ হয়ে গেছে শহরের ১২৬টি পয়েন্টে চালু করা ফ্রি ওয়াইফাই সেবা। বেশিরভাগ সিসিটিভি ক্যামেরা দীর্ঘদিন ধরে বন্ধ। সম্প্রতি কিছু ক্যামেরা সচল হলেও সুফল পাচ্ছে না মানুষ। দেশের প্রথম ডিজিটাল নগরীর প্রতিষ্ঠার লক্ষ্যে ২০১৮ সালে শুরু হয় ডিজিটাল সিলেট সিটি প্রকল্প। সে অনুযায়ী শহরের ১২৬টি পয়েন্টে চালু হয় বিনামূল্যে ওয়াইফাই সুবিধা। সেবা নিয়ে খুশি ছিলেন স্থানীয় পর্যটকরা। তবে ২ বছর পরীক্ষামূলক চলার পর আর্থিক সংকটে বন্ধ হয়ে যায় ফ্রি ওয়াইফাই সেবা। প্রশাসনের পক্ষ থেকে যদি রেগুলার হয় তাহলে আমার মনে হয় যে চুরি চিন্তায় যেগুলো আছে ওইগুলো কমবে, পাশাপাশি মানুষ নিরাপদে চলাচল করতে পারবে। এখন তো তেমন একটা সেফটি নাই, এই জন্য আমাদের একটু সেফলি হাঁটাচলা করা লাগে। একই অবস্থা ছিল ১১০টি পয়েন্টে বসানো সিসিটিভি ক্যামেরারও। দীর্ঘদিন নষ্ট থাকার পর সম্প্রতি কিছু ক্যামেরা সচল করে সিটি কর্পোরেশন। এতে অপরাধী শনাক্তের কাজ সহজ হবে বলছে আইনশৃঙ্খলা বাহিনী। শহরের অধিকাংশ এলাকায় এই শহর ক্যামেরাগুলোতে এন্ট্রি এক্সিট সহ কভার করেছি।
আমরা অপরাধীকে শনাক্ত করতে এবং আপনার যেগুলো আমাদের সন্দেহজনক কিছু ভেহিকেল যদি থাকে সেগুলোকে শনাক্ত করতে আমাদের এই ক্যামেরাগুলো ভালো কাজ দেবে। সেবা না থাকার জন্য আর্থিক সংকটকে দায় দিলেন মেয়র। দ্রুত ওয়াইফাই জোন চালুর আশ্বাস তার। তো যে কোনো কারণে সিটি ফেল করেছে ফাইন্যান্সিয়াল ক্রাইসিসের কারণে, তো আমরা এটাকে আবার পুনর্ভাবে চালু করার জন্য আমরা সিসিটিভি অলরেডি চালু হয়ে গিয়েছে, আর পরবর্তীতে আমরা ওয়াইফাইটাও আমরা করে দেব। প্রায় ৩০ কোটি ২০ লাখ টাকার প্রকল্পের দুটি কাজ দায়সারাভাবে শেষ হয়েছে। তবে প্রকল্পের আরেক গুরুত্বপূর্ণ অংশ এমএজি ওসমানী মেডিকেল কলেজে অটোমেশন ব্যবস্থা চালুর কাজ এখনও শেষ হয়নি। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। এক ইসরায়েলি আমেরিকান জিম্মির ভিডিও প্রকাশ করেছে হামাস। গত ৭ অক্টোবর হার্শ গোলবার্গ পোলিন নামে ওই ব্যক্তিকে নোভা মিউজিক ফেস্টিভ্যাল থেকে জিম্মি করা হয়। আহত জিম্মিরা যে বেঁচে আছেন তার প্রমাণ হিসেবে এই ভিডিও প্রকাশ করেছে হামাস। প্রকাশিত ভিডিওতে দেখা গেছে পলিনের বাম হাতের উপরের অংশ নেই, তার সাথে বাংকারে থাকা এক নারী। ভারতের লোকসভা নির্বাচন উপলক্ষে হিলি ইমিগ্রেশন চেকপোস্টে আজ থেকে ৩ দিন ট্যুরিস্ট ও বিজনেস ভিসায় যাত্রী পারাপার বন্ধ। আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ২৭ এপ্রিল পর্যন্ত এই সিদ্ধান্ত বহাল থাকবে। এদিকে যাত্রীদের অভিযোগ, আগে নোটিশ না দিয়ে হঠাৎ পারাপার বন্ধ করে দেয়ায় বিপাকে পড়েছেন তারা। তবে জরুরি চিকিৎসার জন্য বাংলাদেশি পাসপোর্টধারী রোগীরা ভারতে প্রবেশ করতে পারবেন। এছাড়া পাসপোর্টধারী যাত্রীরা ভারতে আটকা পড়লে তারাও দেশে ফিরতে পারবেন। ভারতের নির্বাচনের কারণে সীমিত করা হয়েছে হিলি বন্দরের আমদানি রপ্তানি কার্যক্রমও। কেবল কাঁচা পচনশীল পণ্য বোঝাই ট্রাক ভারত থেকে বাংলাদেশে প্রবেশ করতে পারবে বলে জানান আমদানিকারকরা। ভারতের লোকসভা নির্বাচন উপলক্ষে হিলি ইমিগ্রেশন দিয়ে ট্যুরিস্ট ভিসার যাত্রী এবং বিজনেস ভিসার যাত্রীদের বহির্গমনের ক্ষেত্রে বন্ধের জন্য একটা নির্দেশনা দিয়েছেন। তবে ইন্ডিয়ান যাত্রী এবং মেডিকেল ভিসার যাত্রীদের বহির্গমনের ক্ষেত্রে কোনো বাধা নেই। ইউক্রেনকে গোপনে দূরপাল্লার ক্ষেপণাস্ত্র দিয়েছে যুক্তরাষ্ট্র। রুশ বাহিনীর বিরুদ্ধে এরই মধ্যে এই অস্ত্রের ব্যবহার শুরু করেছে কিয়েভ। বুধবার ওয়াশিংটন এ তথ্য নিশ্চিত করে। মার্চে ইউক্রেনের জন্য $30 কোটি সহায়তা প্যাকেজ ঘোষণা করেন প্রেসিডেন্ট বাইডেন। ডিপিএল সুপার লিগে গাজী গ্রুপ ক্রিকেটার্সকে ৩৪৪ রানে টার্গেট দিয়েছে আবাহনী। এই মৌসুমে অপরাজেয় আবাহনী ফতুল্লায় গাজী গ্রুপের বিপক্ষে প্রত্যাশিত দাপট আকাশী নীলের। টি-20 বিশ্বকাপে বাংলাদেশের এক্স ফ্যাক্টর হবেন লেগ স্পিনার রিশাদ হোসেন। বোলিংয়ের সাথে ব্যাটিংয়েও অবদান রাখবেন রিশাদ, মনে করেন সাবেক ক্রিকেটার তালহা জুবায়ের। তার মতে ওপেনিংয়ে তানজিদ তামিম হতে পারে ভালো অপশন। বিশ্বকাপে টাইগার পেস ইউনিট ভালো করবে বিশ্বাস তালহার। কিংবদন্তি লেগ স্পিনার মুশতাক আহমেদ এখন টাইগার ডেরায় রিশাদের জন্য পরম পাওয়া। নতুন কোচের মন্ত্রে নিজেকে শানিত করার দারুণ সুযোগ। বিশ্বকাপে রিশাদের ভালো করা নিয়ে আশাবাদী সাবেকরাও। ডিপিএলে হয়তো বা ব্যাটিংটা ওইভাবেও এখনও করতে পারেনি, কারণ উইকেটটা অনেক কিছু ভ্যারি করে। উইকেটে ও যেই ধরনের ব্যাটসম্যান সেরকম উইকেট আসলে না, কারণ বল ফেসে আসছে, বল লো হচ্ছে। সো ওর জন্য ইন্টারন্যাশনাল ম্যাচে তো আর এরকম থাকে না। ইন্টারন্যাশনাল ম্যাচে অনেক ফ্ল্যাট উইকেট থাকে, ইভেন বাউন্স পেস থাকে। সো ওইখানে রিশাদের আমার মনে হয় ব্যাটিংও ভালো করবে। এখন যেভাবে খেলছি, হ্যাঁ এটা ঠিক যে উইকেট হয়তো বা ডিফারেন্ট থাকবে, কন্ডিশন ডিফারেন্ট থাকবে, কিন্তু যেভাবে আমরা খেলছি আমাদের ফাস্ট বলাররা, স্পিনাররা, ইভেন ব্যাটসম্যানরা সবাই যে ফর্মে আছে, ওরা যদি অ্যাজ আ টিম খেলতে পারে, ওরা যদি নিজেরা যেই ফর্মটা আছে লিমিটের মধ্যে থেকে করতে পারে, এক্সট্রাঅর্ডিনারি কোনো কিছু না করতে যেয়ে, আমার মনে হয় এটা গুড এনাফ হবে। আইপিএলের রাতে সানরাইজার্স হায়দ্রাবাদের সঙ্গে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর লড়াই। পয়েন্ট টেবিলে ৩ নম্বরে হায়দ্রাবাদ আর তলানিতে বেঙ্গালুরু। ইংলিশ প্রিমিয়ার লিগে ম্যানচেস্টার সিটি নামবে ব্রাইটনের বিপক্ষে। ম্যাচ শুরু বাংলাদেশ সময় রাত ১টায়। ৩২ ম্যাচে ৭৩ পয়েন্ট নিয়ে টেবিলের ৩-এ ম্যান সিটি। অঘটনের রাত গেল ইংলিশ প্রিমিয়ার লিগে। এভারটনের কাছে ২-০ গোলে হেরে শিরোপা লড়াই থেকে দূরে সরে পড়ল লিভারপুল। অন্যদিকে নিচের সারির ক্রিস্টাল প্যালেসের কাছে একই ব্যবধানে হেরেছে নিউক্যাসল। তবে জয় পেয়েছে ম্যানচেস্টার ইউনাইটেড। শেফিল্ডকে হারিয়েছে ৪-২ গোলে। এই ছিল বিরতিহীন সংবাদ দুপুরে। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনে সব খবরে বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব এবং এক্সে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।